বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন যে জামাত ইসলামকে নিয়ে ব্যবসা করে, ইসলামকে নিয়ে ব্যবসা করে। দেশে যত অপকর্ম হচ্ছে সব জামাত ইসলামী করছে, কিন্তু চাপিয়ে দেওয়া হচ্ছে বিএনপি সরকারের ওপর। এই যে বিরোধী দলের ওপর দায়ে চাপিয়ে পার পেয়ে যাওয়া, এটার কি সুযোগ আসলে আছে নাকি বিএনপি? কিছুক্ষণ আগে আবু হেনা রাজ্জাকি বলছিলেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবচেয়ে বেশি, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অন্যান্য অনেক বিষয় নিয়ে কথা বলেন, কিন্তু তার নিজের মন্ত্রণালয় নিয়ে কথা বলেন না। নিজেরা আইন না মেনে আরেকজনের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আসলে বিএনপি সরকার ক্ষমতা নেয়ার পর থেকে এখন পর্যন্ত দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে না দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে? এখানে আসলে নিজে না মেনে অন্যের উপরে চাপিয়ে দেওয়া অথবা সব অপরাধ জামাত করেছে, এগুলি না অতি সরলীকৃত রাজনৈতিক বক্তব্য। কিন্তু এই রাজনৈতিক বক্তব্য শোনার জন্য তো আসলে আমরা এখন প্রস্তুত না। আমরা একটা সরকারকে দায়িত্ব দিয়েছি দেশ চালানোর জন্য, এবং দেশ চালানোর জন্য যা যা করা দরকার তা ওই সরকারের লোক করবেন, ওই সরকার করবেন, এটা আমরা কিন্তু প্রত্যাশা করি। এখন আইন শৃঙ্খলা মনে করেন অবনতি হয়েছে, আমরা দেখলাম একটা শিশুকে কি নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তো এর সঙ্গে দুদু সাহেবের কথা যদি মানি, জামাতের কি সম্পর্ক ভাই? বলেন আপনি ভাই, এটা কি কোনো কথা? আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি পারেন নাই, আপনার সরি হওয়া উচিত, আপনার লজ্জিত হওয়া উচিত। সেটা তো হচ্ছেই না, আপনি আরেকজনের উপর দায় চাপাচ্ছেন। এগুলো তো ভাই ভালো না। শুনুন, আমি একটা ব্যাপারটা বলি আপনাকে, আপনি কি করছেন, আপনি কি বলছেন, এই সবই কিন্তু থেকে যাচ্ছে, মানুষ সব দেখছে। আপনি যদি মনে করেন মানুষ কিন্তু দেখছে না, মানুষ ভুলে যাবে, আমি যেটা বলবো মানুষ এটাই বিশ্বাস করবে, ভাই সেই দিন তো নাই। মানুষ প্রতিদিন মিলিয়ে নিচ্ছে। আপনি যে দুদু সাহেব যে কথাটা বলেছেন, বলেন প্রত্যেকটা ঘটনাকে ধরে ধরে বলা যায়, ভাই এখানে জামাতের ইনভলভমেন্টটা কোথায় বলেন? আর যদি এ ধরনের নৃশংস অপরাধের সঙ্গে জামাত জড়িত থাকে, তো জামাতকে অ্যারেস্ট করেন না কেন? আচ্ছা, আবার এদিকে জামাতের কথা যদি আমরা, যেহেতু প্রসঙ্গটা আসলো যে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে জামাতে ইসলামী, এটিকে আপনি কিভাবে দেখেন? যে স্বরাষ্ট্রমন্ত্রী, যে বিষয়টি আমরা আসছিল কিছুক্ষণ আগে কথার মধ্য দিয়ে, যে সালাউদ্দিন আহমেদ অনেক বিষয় নিয়ে কথা বলেন কিন্তু নিজের মন্ত্রণালয় নিয়ে কথা বলেন না, বলছিলেন আবু হেনা রাজ্জাকি। এখন স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবির মধ্য দিয়ে কি দেশের আইন শৃঙ্খলা রক্ষা করা সম্ভব? আসলেই কি সব নিয়ন্ত্রণে আনা সম্ভব? তাহলে মানুষ কার কাছে চাইবে? জামাত যেটা বলেছে হয়তো এর মধ্যে রাজনীতি আছে, হয়তো আছে, কিন্তু আমার কথাটা হলো কি, মানুষ কার পদত্যাগ চাবে, কার বিচার চাবে? আমি ধরেন, আমি একটা উদাহরণ দিয়ে বলি, আপনার বাড়িতে আপনি 2-3 জন গার্ড রাখছেন, তাদের কাজ হলো নাইটে আপনাদের গার্ড দিবে, নাইট গার্ড রাখছেন। রাতের বেলায় চুরি হয়েছে, রাতের বেলায় একটা বাড়িতে কিছু একটা চুরি হয়েছে, তো এই অফিসের এই বাসার যিনি বাজার সরকার, তাকে আপনি অ্যারেস্ট করবেন, তাকে গালি দিবেন? বলেন আপনি। আপনি যাকে নাইট গার্ড হিসেবে নিয়োগ করেছেন, সে তো বেতন নেয় আপনার কাছ থেকে, আপনি তাকে ধরবেন না? ভাই তুমি কি করলা, তোমাকে তো আমি এই দায়িত্ব দিয়েছি। তো আইন শৃঙ্খলা রক্ষার জন্য যে লোকটাকে দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী, এই সরকার প্রধানত কয়েকজন লোককে দায়িত্ব দিয়েছে স্পেশালি, যে আপনি এটা রক্ষা করেন, আপনি এটা করেন, আপনি ওটা করেন। আমরা শুনি, নানা রকম কথা শুনি, যে সালাউদ্দিন সাহেব নাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয় পেতে চাননি, উনি নাকি অন্য কিছু চেয়েছিলেন, সেটা না পাওয়াতে উনি নাকি এখানে মন দিচ্ছেন না, এরকম শুনি। যদি সেটা হয় এবং যদি উনি সরকার প্রধানের জন্য গুরুত্বপূর্ণ হয়, তো উনি যেটা চেয়েছেন সেটাই ওনাকে দেন, অসুবিধাটা কি? কিন্তু তাও দেশটাকে ভালো চালাতে দেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় একজন যোগ্য লোকের হাতে দেন। উনি অযোগ্য তা বলছেন না, কিন্তু উনি হয়তো অনেক যোগ্য, কিন্তু এই কাজটা উনি পারছেন না, এটা সত্য। তো উনি যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, ওই সময় দেশে একের পর এক বড় বড় অপরাধ হচ্ছে, তো উনি বলবেন কি আমি কি অপরাধীর ঘরে যে বসে থাকবো, আমি কি সবকিছু করব? না, আপনি সবকিছু করবেন না, কিন্তু অপরাধ থামানোর জন্য আপনার কিছু পদ্ধতি নেওয়ার বিষয় আপনার আছে, সেগুলো আপনি নিতে পারছেন না, আপনি কার্যকরভাবে কাজটা করতে পারছেন না, অথবা পুলিশকে অ্যাক্টিভ করতে পারছেন না, কিছু একটা ঝামেলা আপনার আছে, তাহলে হচ্ছে না কেন? তো এটা তো মানতো, আপনি তাহলে শুরুতেই বলতেন যে আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে পারি, কিন্তু আমি দায়িত্ব নেওয়ার সময় কিন্তু কোনো চুরি ডাকাতি আমি থামানোর জন্য কোনো গ্যারান্টি দিচ্ছি না। উনি বলেন না কেন? বলুক, তাহলে তো ওনাকে সরাই দেবে এখান থেকে। উনি
বড় মুখে বলেছিলেন পারবো, কিন্তু পারছেন না। ধন্যবাদ মাসুদ কামাল। আবার আসবো আপনার কাছে। আবু হেনা রাজাকে, আমাদের প্রচলিত ফৌজদারি বিচার ব্যবস্থা এই ধরনের সংবেদনশীল মামলা বিচার দ্রুত শেষ করার ক্ষেত্রে প্রধান আইনি বাধাগুলো আসলে কি থাকে? এই যে রামিসা হত্যার পরে যে ঘটনাটা ঘটলো, মামলা হলো এবং দ্রুত বিচার কার্যক্রমের জন্য আসলে কোনো বাধার সম্মুখীন কি হতে হয়? যেটা আমরা আসিয়ার ক্ষেত্রে দেখলাম যে রায় হয়েছে কিন্তু এখনো সেটা অ্যাপেলেট ডিভিশনে রয়ে গেছে। শোনেন, বাংলাদেশটা কেমনভাবে চলছে আপনারা সবাই খুব ভালো জানেন। যে যুদ্ধাপরাধীর বিচার আমরা করেছি সবার মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। সেম ফুটিংয়ের আরও একজন আসামি সরকার পরিবর্তন হওয়ার পর সে কিন্তু আবার অ্যাপিলেট ডিভিশন থেকে রিলিফ পেয়ে গেল। বিষয়টা আপনি জাস্ট চিন্তা করেন, সেম ফুটিং বলতে অপরাধ সেম, তো কয়জনের মৃত্যুদণ্ড হইলো আবার উনি খালাস পেয়ে গেলেন। এটাতে আপনি বিচারের চিত্রটা কিন্তু সেই বিচারপতিরাই কিন্তু আছেন কম বেশি ঘুরে ফিরে। তাহলে কি রেজাল্টটা কি দাঁড়াইলো? কথাটা কেন বলছি মনে রেখেন, পরে বলছি। রামিসার বাবা বিচার চাচ্ছেন না, উনি কিন্তু একটা বার্তা দিচ্ছেন এটা দিয়ে। উনি যে বিচার চাচ্ছেন না এর মানে এই না উনি বিচার চাচ্ছেন না, উনি একটা বার্তা দিচ্ছেন। কার কাছে বিচার চাইবো, কিসের বিচার চাইবো, কোথায় বিচার? ওই যে আসিয়া বললেন মৃত্যুদণ্ড কার্যকর হয় না, প্রদীপ যে সিনারে হত্যা করছে কার্যকর হয় নাই। কথার কথা বলছি। অনেকে সাগরণী অদ্যাবধি একটা পুলিশ রিপোর্ট হয় নাই। সিনা টান করে একটা রাজনীতিবিদ বলে গণতান্ত্রিক সরকার আসলে ঠিক হয়ে যাবে, আমি আসলে ঠিক হয়ে যাবে, অমুক আসলে ঠিক হয়ে যাবে। কোথায়? একটা রাষ্ট্র আজকে 14 বছর একটা পুলিশ রিপোর্ট দিতে পারে না ক্রিমিনাল কেসের। সেই রাষ্ট্র বড় বড় কথা বললে কাজ হবে? কেন পারছে না? সেই জায়গাটা আসতেছি। বাংলাদেশ মানে আপনি পৃথিবীর অন্যান্য দেশ যদি জরিপ করেন তাহলে দেখবেন কোথাও যদি একটা শহর বানায়, নগরায়ণ করা হয়, সেখানে সবার আগে আদালত স্থাপন করা হয়। কেন? মানসিকতার পরিবর্তনের কথা বলছেন মহাসচিব। মানসিকতার পরিবর্তন আপনি করার কে? আপনি পারবেন না করতে, কারণ আপনি নিজেই তো মানসিকতার পরিবর্তন করেন নাই। ইউ আর ব্রেকিং দ্য ল। আপনি পার্লামেন্টে বসে আছেন 100% সংবিধান লঙ্ঘন করে। পার্লামেন্টে লেখা আছে সংবিধানের মধ্যে জাতির স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উনি ঘোষক কি ঘোষক না সেই বিতর্কে আমি যাচ্ছি না। বইতে লেখা আছে স্বাধীনতার ঘোষক উনি, আপনি পড়তেছেন ঘোষক জিয়াউর রহমান। তো বইতে লেখা একটা, আপনি পড়ছেন আর একটা। আপনি সেখানে আইন মানাবেন মানুষকে দিয়ে, কিভাবে আইন মানাবেন? আপনি আগে আইন মানতে হবে। এইবার আসেন, আইনটা মানছে না কেন? আইনটা মানছে না আপনার বিচার বিভাগের স্বাধীনতা, স্বাধীন সচিবালয়, পৃথক সচিবালয়, এই দাবি জুলাই সনদের মধ্যে যেমন আছে। জুলাই সনদ আমি বাদ দিয়ে দিলাম, কিন্তু বিএনপির যে 31 দফা তার ভিতরে বিচার বিভাগের সংস্কার না, বলাই আছে পৃথক সচিবালয় বিচারের। সেই সচিবালয় যেভাবে একটা হইল সেটাকে কিন্তু আজকে বিএনপি বিলুপ্ত করে দিল। এই বিলুপ্ত করার মানে হচ্ছে বিচার বিভাগকে নির্বাহী বিভাগের অধীনে নিয়ে যাওয়া। আর নির্বাহী বিভাগ মানেই রাজনৈতিক দল যে ক্ষমতায় থাকবে সে নিয়ন্ত্রণ করবে। আর সে নিয়ন্ত্রণ করার মানেই হইল এই যে সরকারের দৃষ্টিভঙ্গির ব্যাপার, সরকার যেভাবে নিয়ন্ত্রণ করবে বিচার বিভাগকে সেইভাবেই হবে। সুতরাং আপনি ফৌজদারি কার্যবিধি কিভাবে করবেন? আপনি স্বাধীন বিচার ব্যবস্থাকে যখন আপনি অফিসিয়ালি বিলুপ্ত করে দিলেন সচিবালয়টাকে, আপনি এটা কি বার্তা দিচ্ছেন? কাজী এই রামিসার মা বাবা যে বিচার চাচ্ছে না, খুব জাস্টিফাইড। ইটস এ মেসেজ ফর দ্য নেশন যে সে কি বলছে। ধন্যবাদ আবু হেনা রাজ্জাকি। আমি আবারও আসবো আপনার কাছে। মাসুদ কামাল, দেশের শিশু নির্যাতন এবং এই শিশু ধর্ষণের যে ভয়াবহ ঘটনা যেভাবে জ্যামিতিক হারে বাড়ছে, এতে সরকারের মন্ত্রীরা অনেক ক্ষেত্রে একে বলছে যে নৈতিক অবক্ষয়। শুধুমাত্র নৈতিক অবক্ষয় বলেই কি চালিয়ে দেওয়া যায়, নাকি আসলে আইন শৃঙ্খলা রক্ষার যে ব্যবস্থা বা দুর্বলতা, বিচারহীনতা, এটা ঢাকা দেওয়ার জন্য, ধামাচাপা দেওয়ার জন্য এই ধরনের শব্দ ব্যবহার করা হচ্ছে? নৈতিক অবক্ষয় না, এটা খুব বড় ব্যাপার। যত অপরাধ ঘটে সব অপরাধের পেছনে কিন্তু নৈতিক অবক্ষয় কাজ করে। যত অপরাধ আছে, চোর চুরি করে, তার মধ্যে নৈতিক অবক্ষয় হয়েছে। নৈতিক অবক্ষয় হওয়ার কারণে সে নিজের প্রপার্টি বাদ দিয়ে অন্যের প্রপার্টির দিকে আগ্রহ থাকে। যে ডাকাতি করে তার মধ্যে নৈতিক অবক্ষয় আছে, যে খুন করে তার মধ্যেও নৈতিক অবক্ষয় আছে, যে ক্ষমতাধর ব্যক্তি দুর্নীতি করে সেও তো নৈতিক অবক্ষয়ের শিকার। এখন তারা একটা কাজ করেন, সমস্ত চোরদেরকে, সমস্ত দুর্নীতিবাজদের, ডাকাতদেরকে এক জায়গায় ডেকে নিয়ে আসেন, এনে
দেশের সবচেয়ে ধার্মিক লোকটা অথবা নৈতিকভাবে যে সফল লোক, যার নৈতিকতা নেই, কোনো প্রশ্ন নাই, এরকম একজন লোককে দিয়ে 2 দিন ধরে এখানে 2 দিন ব্যাপী নৈতিকতা শিক্ষার ক্লাস করান, করে নিয়ে ছেড়ে দেন যে আমি সবাইকে নৈতিকতা শিখাই দিলাম, তাহলে আর কোনো নৈতিক অবক্ষয় হবে না, কোনো অপরাধ হবে না, তাহলে পুলিশ বিভাগ পালতে হবে না, পুলিশের তো আর কোনো কাজ থাকবে না, কোনো অপরাধিত হবে না। ভাই শুনেন, নৈতিক অবক্ষয় সমাজে থাকবে, পৃথিবীর সৃষ্টির থেকেই আছে। ওই যে আদম হাওয়ার কাহিনী শোনেন না, ওই সময় হাবুল আর কাবুল ছিল যে, হ্যাঁ হাবিল আর কাবিল নাকি, হ্যাঁ হাবিল আর কাবিল, এক ভাই তো ভাইকে হত্যা করছে রে ভাই, নৈতিক অবক্ষয় না? হযরত আদম আলাইহিস সালামের পুত্র এক ভাই একজনকে হত্যা করছে, তো নৈতিক অবক্ষয় ওই দিন থেকে শুরু হয়েছে। তো নৈতিক অবক্ষয় থাকবে সমাজে, সেই নৈতিক অবক্ষয়কে হ্যান্ডেল করার জন্য, যারা নাকি নৈতিকতা বিরোধী কাজ করবে তাদেরকে কন্ট্রোল করার জন্য, তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। এই জন্যই পুলিশ, এই জন্যই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এই জন্যই স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এই জন্যই একজন নীতিবান স্বরাষ্ট্রমন্ত্রী, যাতে এই জন্যই থাকে। এখন ওনারা নিজেরা কাজ করতে পারতেছেন না ভাই, যত কিছুই আপনি বলেন। যেমন আমাদের এখানে একজন এমপি সাহেব আসছেন, ধরা যাক ওনার কিছু দায়িত্ব আছে না, দায়িত্ব আছে, ওনার এলাকার লোকজনের প্রতি ওনার একটা কর্তব্য আছে। এখন উনি পারলেন না, না পেরে বলেন কি আমার এলাকার লোক খারাপ, বলতেই পারেন লোক আসলে তো লোক খারাপ, ওরাই তো করছে কাজগুলো, কিন্তু এই খারাপ লোকগুলো তো ভোট দিয়ে আপনি এমপি বানাইছে, তখন তেমন বলেন নাই এই খারাপ লোকগুলো আমার মতো ভালো লোকের কারণে আনাইলো, তত বলেন না রে ভাই। কাজে যে লোকগুলি খারাপ, যে লোকগুলি নৈতিকভাবে অবক্ষয়ের শিকার, তাদেরকে কন্ট্রোল করা, তাদেরকে ঠিক পথে চালিত করা, অথবা তাদেরকে অপকর্ম করতে না দেওয়া, সেই জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণটাও আপনার দায়িত্বের মধ্যে পড়ে। কাজে ওইটা আপনি বললে পার পাবেন না, ওগুলি বলেন না। যারা বলেন তারা আসলে উদর পিণ্ডি বুদুর গায়ে চাপাচ্ছেন। জি পিণ্ডিটাকে নিজের কাঁধেই রাখতে হবে, দায়িত্বটা আপনার, সরকারে আছেন আপনি। আমি জামাতকে দোষারোপ করবো না, যে জামাত অন্যায় করে, যে কথাটা দুদু ভাই বলছেন, যদি জামাত অন্যায় করে, সেই অন্যায়কারী জামাতের ওই ব্যক্তিটাকে গ্রেপ্তার করেন, ওই ব্যক্তিটাকে আইনের আওতায় আনেন না, সমস্যাটা কি? কে অন্যায় করছে, সে কোন দল, এটা তো আমার দেখার ব্যাপার না। তো অন্যায় যে করছে তাকে আপনি আইনের আওতায় আনেন, কিন্তু ওই ঢালাও ভাবে ওরা করছে অতএব আমরা পারলাম না, তাহলে আপনি ছেড়ে দেন, তাহলে আপনি ছেড়ে দেন। ধন্যবাদ মাসুদ কামাল।